ওটা তো সে দৈর্ঘ্যের এক প্রান্ত দিয়ে ওগুলোর জন্য আলাদা করে বের করা হয়েছে। ওগুলো হচ্ছে আয়তাকার বস্তুর জন্য, আয়তাকার বস্তুর এক প্রান্ত দিয়ে আর হচ্ছে হলো কি দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে। আর এটার জন্য সূত্র হচ্ছে যে এটা চাকতির জন্য সূত্র হচ্ছে কি আর ডিভাইড বাই কত √2। তাহলে এবার আপনারা বলেন তো, যদি ব্যাসের সাপেক্ষে হয়, ব্যাসের সাপেক্ষে চক্রগতি ব্যাসার্ধ কত হবে? নিজে নিজে পারা উচিত। সমতলের উপর লম্ব যদি হয়, চাকতির ভর কেন্দ্র দিয়ে এবং সমতলের উপর লম্ব, তখন হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে r/√2। তাহলে যদি ব্যাসের সাথে হয়, ব্যাসের সাপেক্ষে চাকতির কি যে কোনো ব্যাসের সাপেক্ষে কত হবে আপনারা বলেন? ওই কথা বলে না। আই ইকুয়াল টু হচ্ছে কত mk স্কয়ার। তো এটা আই কত একটু আমি আর স্কয়ার বাই কত 4 ইকুয়াল টু mk স্কয়ার। এই যে এটা থেকে ক্যালকুলেশন করা লাগবে, এটা তো বুঝে যাচ্ছে কে ইকুয়াল টু কত হবে r/2 হবে। কত হবে r/2? এটা কত আসে? 0.3 মিটার। এই যে চক্রগতির ব্যাসার্ধ 0.35 মিটার, সেটা বুঝেন? কি বুঝায় এটা, কি বুঝায় বলেন তো? বুঝলে কিন্তু বোঝা যায় এবং সহজ আছে। আপনারা কি বুঝতে চান? একটু একটু থাকলে বোঝার দরকার নাই, ক্লাসে আসার দরকার নাই, ঠিক আছে? পুরোপুরি বুঝতে চাইলে, বুঝার চেষ্টা থাকলে তাহলে ক্লাসে আসবে। কি বলছিলাম, চক্রগতির ব্যাসার্ধ কি ছিল? জড়তার আমাদের কনসেপ্ট কি ছিল বলেন? জড়তার ভ্রামক মানে হচ্ছে হলো বস্তুটাকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে, ঠিক কি না? ছোট অংশ ভাগ না করলে কি সমস্যা? দেখা যাবে যে কোনো ভরকেন্দ্রের সাপেক্ষে জড়তা ভ্রামক শূন্য হবে, তাই না? মনে করেন একটা বস্তু, যে কোনো একটা বস্তু, এটা আয়তকার বস্তু, তো ভরকেন্দ্র এখানে, পুরো ভরটা এখানে আছে না, তাহলে দূরত্ব কত? শূন্য না? ওর সরল লাগবে না, যে আমি এখানে আসতেছি, দেখেন এই যে এখানে যদি আমরা পুরো ভরটা ধরলাম, পুরো ভর এখানে, তাহলে এখন বস্তুটা যদি এই অক্ষের সাপেক্ষে ঘুরে, তাহলে যার জড়তা ভ্রামক কত? শূন্য হওয়ার কথা না? কেন? পুরো ভরটা কাজ করতেছে এখানে, দূরত্ব কত? কথা বল শূন্য, তাহলে জড়তা ভ্রামক শূন্য হবে। এই জন্য ওরা প্রথমে ডেফিনেশনটা কি করে দিছে? কথা বলে না, চেঞ্জ করে দিছে। কিভাবে করছে? যে ছোট অংশে ভাগ করে না। এখন এটার ভর আছে না, এটার দূরত্ব আছে না, এটার ভর আছে, দূরত্ব আছে, তাহলে এখন শূন্য হওয়া সম্ভব? আপনারা তো প্লাস মাইনাস নিতে পারেন, কিন্তু স্কয়ার করলে সবই কি হবে? প্লাস। তাহলে জিরো হওয়ার কোনো কি নেই, চান্স নেই। আপনাকে প্রথমে এই জিনিসটা বুঝতে হবে যে জড়তার ভ্রামক মনে হচ্ছে প্রত্যেকটা কণাকে নিতে হবে, নিয়ে প্রত্যেকটা আলাদা করে দূরত্ব নিতে হবে যে অক্ষের সাপেক্ষে ঘুরতেছে ওই অক্ষের সাপেক্ষে। এখন চক্রগতির ব্যাসার্ধে ওরা কল্পনা করতেছে এরকম। আচ্ছা ভালো কথা, আপনি যে কোনো একটা অক্ষের সাপেক্ষে কি করছেন? জড়তা ভ্রামক বের করছেন। এখন খেয়াল করি আমরা, এই যে আমরা অক্ষটা ছিল, এটা ভরকেন্দ্র দিয়ে গেছে এবং সমতলের উপর কি ছিল? লম্ব ছিল। এই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক আমরা বের করছি কার? চাকতি। এই যে এটা বৃত্তাকার চাকতি। তার মানে আমরা জড়তা ভ্রামক কনসেপ্টটা কি, যে এই অক্ষ যেটা আছে এখান থেকে আমরা কি করছি? প্রত্যেকটা কণার ভর নিছি, তার দূরত্ব নিয়ে স্কয়ার করে গুণ টুন করে সবগুলা কণা কি করছি বলেন? যোগ করে দিছি। কথা ঠিক কিনা? এখন এই চক্রগতির ব্যাসার্ধ কি বলতেছে? আপনার তো ভরকেন্দ্র দিয়ে নেওয়া যাবে না, কারণ ভরকেন্দ্রের সাপেক্ষে হিসাব করলে জিরো আসবে। কিন্তু এটা কি জিরো আসবে mr²/2? ওই কথা বলো না কেন, জিরো আসবে? আসবে না। চক্রগতির ব্যাসার্ধের কনসেপ্ট হচ্ছে পুরো ভরটাকে আমরা এখন কি করে দিব? এক জায়গায় নিয়ে আসবো, নিয়ে আসলাম। তাহলে এইখান থেকে, এই কেন্দ্র থেকে কতটুকু দূরে গেলে কোন একটা অক্ষের সাপেক্ষে গেলে তারা জড়তা ভ্রামক সেম হবে। তো এই যে এখানে ব্যাসার্ধ কত ছিল? 0.5, তার মানে 0.35, মানে হচ্ছে বুঝাচ্ছে এটা 0.5 হয় 0.35, এই যে 2, তার মানে পুরো বস্তুটার ভর যদি এই জায়গায় কেন্দ্রীভূত হইতো, তার মানে এই যে 0.35 মিটার দূরে যে অক্ষটা ছিল তার সাপেক্ষেও জড়তার ভ্রামক সেম হইতো। এবার বুঝছেন? বুঝেন নাই? 0.5 মিটার তো ছিল ব্যাসার্ধ, কি ছিল? ব্যাসার্ধ। এই আর এর ভ্যালু কত আসছে? কে এর ভ্যালু কত আসছে? r/√2, √2 করে কত আসছে? 0.35 মিটার। আমরা বের করছি কার সাপেক্ষে? এই যে অক্ষের সাপেক্ষে। তো কে তো শূন্য হবে না, শূন্য হবে? কেন হবে না? কে এর কনসেপ্ট হচ্ছে তখন আর পিস পিস হবে না, তখন কি করতে হবে? পুরো ভরটা একসাথে করে ফেলতে হবে। তো পুরো ভরটা একসাথে করলে কোথায় কাজ করে?
বরকেন্দ্রে কাজ করে। তো এখান থেকে অক্ষ তো এটা হওয়া সম্ভব না, অক্ষটা চেঞ্জ করতে হবে, এটা হলে তো জিরোই হবে। তার মানে তখন এই অক্ষ থেকে কত 0.35 মিটার বস্তুটা যদি এই অক্ষের সাপেক্ষে কি ঘুরতো, তাহলেও জড়তার ভ্রামক কি আসতো, সেম আসতো। কনসেপ্টটা কি, তখন পুরো ভরটা কি করতে হবে, একটা বিন্দুতে কেন্দ্রীভূত ধরতে হবে, যে কোথায় আছে বরকেন্দ্রে সেটা কেন্দ্রীভূত অবস্থায় আছে। কথা ক্লিয়ার? এবার দেখেন, এই যে এখানে যেটা বলছে কে ইকুয়াল টু কত বলেন, r/2, কি বোঝাচ্ছে বলেন, যে আমরা এই যে ব্যাস যেটা আছে এই অক্ষের সাপেক্ষে প্রত্যেকটা কণার কি করলাম, ভর নিলাম, তারপরে কি নিলাম, সবার কি দূরত্ব স্কয়ার করে গুণ করে সবগুলা সমষ্টি বের করলাম, এটা হচ্ছে জড়তার ভ্রামক। যেটা আসবে কত, mr² কত আসবে, 4 আসবে। তো এখন ওরা বলতেছে তাহলে চক্রগতি ব্যাসার্ধ কি, যে আমরা যদি প্রত্যেকটা কণাকে আলাদা করে হিসাব না করে সবগুলাকে যদি কেন্দ্রে নিয়ে আসতাম, তখন কোন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক একই হবে। তখন বলতেছে কত, আর মানে 0.5, তার মানে এই যে তখন হচ্ছে হলো কতটুকু দূরে বলেন, এখান থেকে কত 0.5 মিটার দূরে, কতটুকু দূরে, যে কোনো যে কোনো দিকে 0.5 মিটার দূরত্বে যদি আমরা নিই, জড়তার ভ্রামক কি হবে, কেন্দ্র থেকে পয়েন্ট কত 5, মানে এই যে এটা অর্ধেক, 0.5 ইন্টু কি আর, হাফ দূরত্বে, কতটুকু দূরত্বে, হাফ দূরত্বে, আর এর অর্ধেক দূরত্বে, r/2। বুঝতেছেন কথা? আচ্ছা, ঘোড়া করেন দেখি সবাই। দেখেন, যখনই আপনাকে বলা হবে যে ঘুরানো সহজ হবে, তখনই আপনি বুঝবেন কি, যার আয় যত কম হবে। দেখেন, যে বস্তুটার ভর যত বেশি হয় তাকে গতিশীল করা তত কি হয়, কঠিন। তাহলে যার জড়তার ভ্রামক যত বেশি হবে তাকে ঘুরানো তত কি হবে, কঠিন হবে। যার ভর যত সহজ হবে তাকে ঘুরানো তত কি সহজ হবে। তো এখানে ঘূর্ণনের ক্ষেত্রে ভর আসবে না, বরং ঘূর্ণনের ক্ষেত্রে কি আসবে, জড়তার ভ্রামক আসবে। কি আসবে, তাহলে আমরা কি করবো, উভয় ক্ষেত্রে জড়তার ভ্রামক বের করব, বের করে যার জড়তার ভ্রামক কম, যার জড়তার ভ্রামক কি কম, তাকে ঘুরানো কি হবে, সহজ হবে। লেখা আছে কিন্তু, কেন, এটা তো সে ইয়ের জন্য, আয়তকার বস্তুর জন্য। তাহলে চাকতির জন্য তো আমরা শিখছি, একটা হচ্ছে এবি অক্ষের সাপেক্ষে, আর একটা হচ্ছে ওই যে লেখা আছে না XY, এর XY। বস্তু একটাই, একবার ঘোরানো হয়েছে এবি অক্ষের সাপেক্ষে, আরেকবার কি XY সাপেক্ষে, বস্তু একটাই। কত আসছে বলুন? প্রথমটা আপনি কি জড়তা ভ্রামক বের করছেন, প্রথম ক্ষেত্রে জড়তা ভ্রামক তো অলরেডি করা হয়ে গেছে নাকি? আচ্ছা, প্রথমটা হচ্ছে mr² কত 2, কত আসছে এটা, 25 কেজি মিটার স্কয়ার। দ্বিতীয়টা 0.3 কেজি মিটার স্কয়ার। এটা কিভাবে বের করছেন, এই যে এটা লাস্ট ক্লাসে শিখছেন, IG প্লাস এম এক্স স্কয়ার, যে যেমন এর বর্গক্ষেত্র দিয়ে গেছে না,
তো বর্গকেন্দ্রের সাপেক্ষে প্লাস এম এইচ স্কয়ার, এর ভ্যালু দেওয়া আছে না? সবই দেওয়া আছে। আচ্ছা, তাহলে এবার এক নাম্বার থেকে সিরিয়ালি করা শুরু করেন। ওটা দেওয়াই ছিল, হ্যাঁ হ্যাঁ, জনতামূলক দেওয়া ছিল, হ্যাঁ এক করা হয়েছে। দুইও তো একই না? হ্যাঁ, দুই তো জনতামূলক দেওয়া আছে, দুইও লাগবে না। হ্যাঁ, 3 নাম্বার করেন। তিনের, না না, এটা করা হয়নি, চাকা বলছে তো। তিনের গ গ দুইটাই করেন। তিনের গ যদি করে থাকি তাহলে আমরা আমরা ভুল করছি। আমরা ভুল করছি কারণ এখানে একটি চাকা মিনিটে 60 বার ঘুরতেছে। যদি আগে করে থাকি তাহলে ভুল করছি। 3 নাম্বারটা এখন যেটা করবো এটা রাইট। কি কোন একটা বস্তু যখন ঘুরে কিছু যদি না বলে কি বুঝবো আমরা? সেটা নিজ অক্ষে চারপাশে ঘুরতেছে, যেমন ফ্যান, ফ্যান কি নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। দেখেন ফ্যানটা কিরকম, চাকতির মতো না? সমতলের উপর লম্বা, আবার ভর কেন্দ্র দিয়ে ঘুরতেছে। দেখেন এখন যে ফর্মুলা হবে সেটা হচ্ছে আগের মতো হবে না, এখন যেটা করতে হবে আই ওমেগা দিয়ে করতে হবে। দেখেন আমরা নরমালি হচ্ছে কি করি, এম ওমেগা তারপর হচ্ছে হলো কি আর স্কয়ার। এটা কখন করি? যখন একটা বস্তু এই যে বাইরে ঘুরতেছে, এই যে আর দূরত্বে ঘুরতেছে, এই যে। আর যদি সে নিজ অক্ষে চারপাশে ঘুরে, যেমন এই যে ফ্যান, ওইদিকে তাকালে এদিক না তাকালে কিছুই হবে না, আমার কথা শুনতে হবে। চাকা ঘুরতেছে, কি বললাম? চাকা ঘুরতেছে, তো চাকা কি করে, কিভাবে ঘুরে বলে? কিছু না বললে কি বলছে? নিজ অক্ষের চারপাশে ঘুরে। তো নিজ অক্ষের চারপাশে ঘুরলে কি হয়? চাকায় যে ফ্যানটা যে ঘুরতেছে কিভাবে ঘুরতেছে? ব্যাসের সাপেক্ষে নাকি হচ্ছে হলো সমতলের উপর লম্বা বরাবর? হ্যাঁ, তার মানে এখানে আই হবে কত? এম আর স্কোয়ার বাই কত? 2। আর ওমেগা হচ্ছে 2 পাই n/t। দেখেন ওই আগের ফর্মুলা দিয়ে করলে হবে? পার্থক্যটা খেয়াল করুন, বুঝছেন তো? আগেরটা ছিল একটা বস্তু কোন একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, দেখেন ওটা ওই ক্ষেত্রে হবে হচ্ছে হলো আপনার এই ফর্মুলা, কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে। আর চাকা ঘুরে, চাকা দেখেন আপনার গাড়ি চাকাগুলো ঘুরে কি নিজের অক্ষের চারপাশে ঘুরে না? একটা একটা স্ট্যান্ড থাকে পাশে, নিজ অক্ষের চারপাশে ঘুরে, কথা বলে না? এই যে ফ্যান ঘুরতেছে, তখন আপনাকে এই ফর্মুলা ইউজ করতে জড়তার ফর্মুলা দিয়ে করতে হবে, এম স্কয়ার আর স্কয়ার বাই 2। না, এটা অবশ্যই হবে না। এটা হচ্ছে কখন, ওই যে কি বললাম, একটা বস্তু সে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতেছে, যে তার মানে বস্তুর ব্যাসার্ধ কিন্তু আর না, সে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতেছে। তাহলে আপনি যে আর বাড়াচ্ছেন দুটা কি সেম? এখানে তো বস্তুর, এখানে কি বলা আছে বস্তুর আর ব্যাসার্ধে ঘুরতেছে? বস্তু 30 সেন্টিমিটার তো চাকার ব্যাসার্ধ। হ্যাঁ হ্যাঁ, নিজের অক্ষে, তার মানে তখন তার নিজের, হ্যাঁ
এই যে আই ওমেগা এটা নিতে হবে, এম আর স্কয়ার বাই। বাসায় দেখে আসবেন, পড়ে আসবেন, তাহলে ভালো করে বুঝবেন। দেখে আসছেন? ওকে, নেক্সট। তারপরটা ঘ, ঘ করা হয়ে গেছিল নাকি? মানে ঘোড়ার গো মনে হয় করা হয়েছিল নাকি এটা? এইটার সাথে তো মনে হচ্ছে গরুর বয়স সম্পর্ক নাই। টাও ইকাল টু আই আলফা, আলফা বের করে ওমেগা দিয়ে বের করে নিব। আচ্ছা, ঘোড়ার গোটা আপনারা পারবেন, অলরেডি ক্লাস আগের ক্লাসে করা হয়েছে। এবার আসেন 4 নাম্বার আসে। এটা করা হয়ে গেলে 4 নাম্বারটা করে।
পারা গেছে? কত আসছে প্রথমটা? আসছো? গরুর গো পারছো? কোনটা করতেছো? 3 কেন করতেছো? চারে কই নিচে অক্ষের সাপেক্ষে করতেছে, এখন তো বলাই আছে সব। আগে ক্লাস করছিলেন? বাসায় পড়ছিলেন? তাহলে তো পারা বুঝার কথা। আচ্ছা, গরুর গা কত আসছে? কি কি দেওয়া আছে দেখেন, এখানে আদিবেগ দেওয়া আছে না? এখানে প্রথমটার কথা বলা আছে যে প্রথম দণ্ডটি ঘুরতেছে কত? 2 পাই n ডিভাইড বাই টি, তার মানে 2 পাই ইন্টু হচ্ছে কতবার ঘুরতেছে প্রথমটা? 300 বার, আর হচ্ছে প্রতি মিনিট মানে 60। তাহলে কত আসে এখানে? 5 10 পাই রেডিয়ান পার সেকেন্ড। আর শেষ যেটা আছে শেষটা হচ্ছে কত? 0। কেন 0 বলেন তো? কারণ বলেই গেছে থেমে গেছে। সময় কত? সময় হচ্ছে 20 সেকেন্ড। বলুন তো কোন ফর্মুলা হবে? কতবার ঘুরবে? থেমে যাওয়ার আগে কতবার ঘুরবে? কতবার ঘুরবে মানে হচ্ছে যদি বলে তাহলে আপনি থিটা বের করবেন। তো থিটা ইকুয়াল টু এস ইকুয়াল টু ছিল কি ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইনটু টি না? তাহলে এখানে থিটা হবে ওমেগা নট ইনটু ওমেগা ইনটু হচ্ছে হলো টি। থিটা থিটা হচ্ছে 2 পাই n। যদি বলে কতটুকু কৌণিক সরণ হবে তাহলে থিটা, আর যদি ঘূর্ণন সংখ্যা বের করতে বলে তাহলে 2 পাই n। ওমেগা 0 হচ্ছে 10 পাই, এটা 0 ডিভাইড বাই 2, আর টাইম হচ্ছে কত? 20। থিটা ইকুয়াল টু 2 পাই, এটা বুঝে নাই কে? জানেন এটা? হ্যাঁ, এখানে নেই। হ্যাঁ, এটা দিবে বের করা যায়। দেখেন আপনারা পড়ে আসছেন ওমেগা ইকুয়াল টু কি থিটা বাই টি না? আবার ওমেগা ইকুয়াল টু কি 2 পাই n বাই কি টি না? তাহলে দুইটা তুলনা করে কি আসে? থিটা ইকুয়াল টু কত? 2 পাই n। দেখেন আপনি এটা হচ্ছে কমন সেন্স দিয়েও হিসাব করতে পারবেন। কমন সেন্স, কমন সেন্স কিরকম? একবার ঘুরলে কত রেডিয়ান ঘুরে বলেন? একবার ঘুরলে মানে থিটা কৌণিক সরণ না? কৌণিক সরণ মানে কি কেন্দ্রে কত কোণ উৎপন্ন করলো, তো একবার ঘুরলে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করলো? 2 পাই। তাহলে n বার ঘুরলে কত? 2 পাই n। সহজ হিসাব, ঐকিক নিয়মে করা যায়, আবার বেসিক থেকেও দেখানো যায়। এবার এখান থেকে n বের করা যাবে। এটা 100 পাই হবে, আর নিচে হচ্ছে 2 পাই দ্বারা ভাগ হবে। পাই পাই কাটাকাটি যাবে, কত হবে? 50। যদি দশমিক আসে, যেহেতু ঘূর্ণন সংখ্যা, দশমিকের পরটা রাউন্ড ফিগার করে নিবেন, মনে থাকবে? যেহেতু ঘূর্ণন সংখ্যা, ওরা দিলে ওই হয়তো বরাবর দিবে না হচ্ছে কাছাকাছি দিবে, মনে করেন 50.01, তখন 50 দিবেন, অথবা 49.99।
তখন রাউন্ড ফিগার করে 50 দিয়ে দিবে। আচ্ছা, তারপরে ঘূর্ণনরত দণ্ডাদের কৌণিক গতিশক্তি তুলনা করা, কারণ যখন ঘুরতেছিল থেমে গেছে, ঘূর্ণনরত অবস্থায় কৌণিক গতিশক্তি সূত্র কি? হাফ অফ কি মনে আছে? আই ওমেগা। তাহলে আই ওয়ান তারপরে হবে কি ওমেগা ওয়ান স্কোয়ার, নাকি ভুলে গেছে? ঘূর্ণন গতিশক্তি কি হাফ অফ আই ওমেগা স্কোয়ার না? না আই ওমেগা, শুধু ওমেগা, কোনটা স্কোয়ার আছে? আছে। এটা হচ্ছে প্রথমটা, আর সেকেন্ডটা কত? হাফ অফ কি আই টু ওমেগা টু স্কোয়ার। এখন আইটা কি দেওয়া আছে? ওমেগা দেওয়া আছে, ওমেগা তো আপনার জানেন দুইটারই ওমেগা দেওয়া আছে, একটা ঘুরতেছে প্রতি মিনিটে 300 বার, আর একটা 360 বার। এখন এখানে দেখেন উভয় দৈর্ঘ্যের সাথে লম্ব, দৈর্ঘ্যের সাথে লম্ব আবার মধ্যবিন্দু দিয়ে, এই তার মানে কোনটা? এই যে লাস্ট ক্লাসে যে দুইটা করা হয়েছিল দৈর্ঘ্যের সাথে, এটা এই দৈর্ঘ্যের সাথে লম্ব আবার মধ্যবিন্দু দিয়ে, তার মানে কত? আই হচ্ছে কত? বেসিক ক্লিয়ার রাখতে হবে, বেসিক এম এল স্কোয়ার বাই 12। যদি বলতো দৈর্ঘ্যের সাথে লম্ব বরাবর কিন্তু প্রান্ত দিয়ে, তাহলে হতো এম এল স্কোয়ার বাই কি 3। তাড়াতাড়ি সবই দেওয়া আছে, এমন দেওয়া আছে, এটা দৈর্ঘ্য দেওয়া আছে। ফ্যান অফ করে দিব। হয়ে গেছে। দেখেন আপনারা প্র্যাকটিস করেন, এখন আপনাদের পারা উচিত সবই হোক। 6 8 6 8 11, 6 8 11 তিনটা করে করে থাকে। হ্যাঁ, বসে আছেন।